গত 24শে ফেব্রুয়ারি আমরা রওনা দিয়েছিলাম মধ্যপ্রদেশ ভ্রমণে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে, হাওড়া টু ঝাঁসি চম্বল এক্সপ্রেস। 5:30টার ট্রেনে উঠে পড়েছিলাম আমরা, আর ঝাঁসিতে নেমেছিলাম দুপুর 3টে নাগাদ। ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে গিয়েছিল ঝাঁসি স্টেশনে। তাই আশা করি বুঝতেই পারছো এবারে আমার ভিডিও হলো মধ্যপ্রদেশ ভ্রমণ নিয়ে। তাই তোমরা যদি প্ল্যান করে থাকো মধ্যপ্রদেশ ভ্রমণের, তাই অবশ্যই ভিডিওটা দেখো। ঝাঁসি স্টেশনে নেমে একটা অটো বুক করে নিয়েছিলাম। আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ঠিক করে রাখা হোটেলে। হোটেলের নাম ছিল বুন্দেলখন্ড প্রাইড। তো আমরা একটা র্যান্ডমলি একটা ট্রেনে বসে বসেই দেখেছিলাম গুগলে সার্চ করে। রিভিউ খুব ভালো ছিল, আর হোটেলটা ছিল একদম স্টেশনের কাছাকাছি আর ঝাঁসি ফোর্টেরও কাছাকাছি, তাই আমরা এটাকে ঠিক করেছিলাম। আর ঝাঁসি শহরটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, বেশ অন্যরকম। আমার তো খুব ভালো লেগেছে ঝাঁসি শহরটা। তো এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের মধ্যেই ছিল রেস্টুরেন্ট, তাই আলাদা করে আর বাইরে বেরোনোরও দরকার পড়ছিল না খাওয়ার জন্য। আর রাস্তার একদম ওপরেই ছিল, তাই কোনো অসুবিধাই হয়নি পৌঁছাতে। 2000 টাকা পার নাইট ভাড়া পড়েছিল। কমপ্লিমেন্টারি হিসাবে ব্রেকফাস্ট অ্যাড ছিল, আর সাথে ছিল 1 লিটার করে জলের বোতল। তো ব্রেকফাস্টটা না নিলে তোমরা ভাড়া কিছুটা কমাতে পারো কথা বলে। তো তারপর আমরা হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ঝাঁসির ফোর্টের দিকে। যেহেতু ঝাঁসি ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় 6:30 থেকে, তো আমরা সেটা দেখার জন্যই মেনলি বেরিয়েছিলাম। এখন বাজছে হচ্ছে 6:30 প্রায়। আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য ঝাঁসি ফোর্টে এলাম একটা অটো ধরে। তো লাইট অ্যান্ড সাউন্ড একটারই শো হয় 6:30 থেকে, শুরু হয়ে গেছে সেটা। আমরা ভেতরে ঢুকে দেখি কি হয় ব্যাপারটা। অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, এত অবধি ফোর্ট, ওইখান থেকে পুরো শহরটা দেখা যায়। অসাধারণ ভিউটা। ওইখানে দূরে পাহাড়। সকালে এলে আরও ভালো করে দেখাতে পারবো, কালকে সকালে আবার আসবো। আমাদের ফোর্ট থেকে হোটেলটা খুবই কাছে, তো সে কারণে আরও সুবিধা হলো আসতে। ফোর্টের ভেতর ঢুকতে টিকিট লাগে 25 টাকা করে পার হেড। লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট আলাদা করে কাটতে হয় ফোর্টের ভিতরে। আমাদের যাওয়ার আগেই শো শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা আর টিকিট কাটলাম না। রাতের অন্ধকারে ফোর্টে ঘুরতে একটা অন্যরকম লাগছিল। ফোর্টের চারিদিকটা পুরো লাইট দিয়ে সাজানো ছিল, তাই কোনো ভয়ের কারণ ছিল না। এরপর আমরা ফোর্টের উপরের দিকে উঠেছিলাম জাম্পিং পয়েন্টের কাছে। এখান থেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার সময় তার দত্তক পুত্র দামোদর রাওকে পিঠে বেঁধে সৈন্য সামন্ত নিয়ে ঘোড়ায় চেপে ঝাঁপ দেন। ঘোড়াটার নাম ছিল বাদল। লাইটগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন মনে হচ্ছে পাহাড়ের কোনো চূড়া থেকে আমরা লাইটগুলোকে দেখছি। খুব সুন্দর সাজানো ঝাঁসি শহরটা। ওইখানটায় এত সুন্দর করে সাজানো লাইট দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে। এই যে প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে। চারিদিক থেকে গোটা শহরটাকে দেখা যাচ্ছে ফোর্টের ওপর থেকে। রাতে আমরা ফিরে এসে হোটেলের রেস্টুরেন্টেই ডিনার করেছিলাম। তবে এখানের খাবার খুব স্পাইসি, তাই ওদের বলে দিতে হয় একটু কম স্পাইসি করতে। তবে টেস্ট খুব ভালোই। দামটা একটু কস্টলি ছিল খাবারের তুলনায়। আমাদের ঝাঁসিতে ডে 2। তো আজকে আমরা বেরিয়েছি ঝাঁসি ফোর্ট দেখতে। চলো আমরা এখন বেরোবো। বাজছে এখন প্রায় 9:30 বেজে গেছে। ঝাঁসির দ্বিতীয় দিনে আমরা কভার করেছিলাম রানীমহল, ঝাঁসি ফোর্ট, আর তার সাথে ওরছা প্যালেস আর ওরছার আরও কয়েকটা জায়গা। প্রথমে আমরা গিয়েছিলাম রানীমহলের দিকে। এটাই হলো রানীমহল। রানীমহল খুব ভালোভাবে মেনটেন করা, খুব সুন্দরভাবে রং করে এখন অবধি সেই স্ট্রাকচারগুলো রেখে খুব সুন্দরভাবে মেনটেন করা। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ তার শেষ কয়েকটা বছর এই রানীমহলেই কাটিয়েছিলেন। রানীমহলে টিকিট কাটতে হয় অনলাইন পোর্টাল থেকে। ওখানে একটা কিউআর কোড লাগানো আছে, তো সেখানে স্ক্যান করে সব কিছু ফিল আপ করে তারপরে গুগল পেতে গিয়ে বা ফোনপে যে কোনো অ্যাপ থেকে টাকা ওখান থেকে পেমেন্ট করতে হয়। 20 টাকা করে পার হেড টিকিট। মহলের ভিতরটা অপূর্ব সুন্দর, কারুকার্যগুলো অসম্ভব সুন্দর, মানে চোখ সরাতে পারবে না দেওয়াল থেকে। এখানে ঝাঁসির রানী তার স্বামীর মৃত্যুর পরে এসে থাকতেন। রাতের বেলা তিনি ফোর্টে একা থাকতে পারতেন না, তাই সেই কারণেই এখানে এসে রাতটা তিনি কাটাতেন। আশা করি এটাই রানীর বেডরুম, কারণ এত সুন্দরভাবে এই ঘরটা সাজানো ছিল, মানে চোখ সরানো যাচ্ছিল না, এত সুন্দর ডিজাইনগুলো ছিল। ঝাঁসির ফোর্ট থেকে রানীমহলের দূরত্ব খুব বেশি নয়, 15 মিনিট হয়তো হবে, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই রানীমহলটা। তাই ফোর্ট যদি আসো অবশ্যই রানীমহল ঘুরে যেও, নাহলে খুব বড় মিস করবে। এটা নতুন করে আবার হয়তো মেনটেন করা হচ্ছে, রং হয়েছে সাদা রং। এই যে দেওয়ালে ভালোবাসার চিহ্ন এঁকে এনারা হেরিটেজ নষ্ট করে দিয়েছেন।
এনাদের ভালোবাসা আছে কিনা গেছে জানি না, কিন্তু লিখে দিয়ে গেছেন নামটা সুন্দর করে, ডিজাইন নষ্ট করে। দেখো এদেরকে বলে টুরু লাভ। নামগুলো খুঁজে খুঁজে রানীমহল দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফোর্টের দিকে, ঝাঁসি ফোর্টের দিকে। তো ফোর্টের টিকিটের মূল্য 25 টাকা করে। আমরা তো রাতের বেলাও এসেছিলাম তাই জানতামই এটা। আর তার সাথে ক্যামেরার জন্য আরও 25 টাকার টিকিট লাগে, ক্যামেরা চার্জ এটা। রাতের অন্ধকারে ফোর্টটা একরকম লাগছিল আর সকালের আলোয় আর একরকম লাগছিল। ফোর্টে ওঠার জন্য কয়েকটা সিঁড়ি ভাঙতে হয়, তারপরেই হলো মেন গেট। এটা হলো মেন গেট। তো এটার পরেই হচ্ছে ফোর্টটা। তো খুব সুন্দর লাগছিল সকালবেলা, আর সব কিছু দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। রাতের বেলা তো অত কিছু আমরা দেখতে পারিনি, যদিও অন্ধকার ছিল। আর এইখানগুলো যেতে বারণও করছিল, এখানে সাপ খুব থাকতে পারে। এটা হলো অস্ত্রাগার, এখানে অস্ত্র থাকতো। ওপরের দেয়ালগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে, খুব অবস্থা খারাপ। তাই রাতের বেলা একদম রিস্ক না নেওয়াই ভালো যাওয়া। কালকে এই জায়গাটায়, মানে আমরা তো রাত্রিবেলা এসেছিলাম, এখানটায় ওপেন, মানে এখানে ঢুকতে দেয়নি, কারণ এই জায়গাটাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখানে টিকিট কেটে এখানে ঢুকতে হয়। ওদিকে চেয়ারগুলো সব আছে রাখা, ওই এই জায়গাটা আমরা বুঝতে পারছিলাম না। এটা হচ্ছে, এটাতে সুড়ঙ্গ ছিল এই জায়গাটা। প্রায় 80 থেকে 100 কিলোমিটার মানে অবধি পৌঁছানো যেত। গোয়ালিয়রের ফোর্টের আগে মানে এটা বের হতো সুড়ঙ্গটা, এখন বুঝিয়ে দেওয়া হয়েছে। অসাধারণ সুন্দর। আমরা ভাবছিলাম এখানে হয়তো বন্দীদের আটকে রাখা হতো বা এরকম কিছু। এই জায়গাটা হচ্ছে ফাঁসি দেওয়ার জায়গা। প্রথম শিব মন্দিরে ঢুকছি, গান এরকম। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তার জন্ম হয়েছিল বেনারসে। তার আসল নাম ছিল মণিকর্ণিকা, তাই শিব ভক্ত তিনি হবেন এটা অবশ্যই জানা কথা। তিনি প্রত্যেক দিন সকালে স্নান সেরে এই শিব মন্দির আর গণেশ মন্দিরে পুজো দিয়ে রাজকার্য শুরু করতেন। মন্দিরটা এত সুন্দর জায়গায় অবস্থিত, মানে ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। খুব সুন্দর শান্ত পরিবেশে একটা মন্দির। এখান দিয়ে যখন ঝাঁসির রানী লক্ষ্মীবাই পুজো দিতে যেত শিব মন্দিরটাতে, এই রাস্তাটা ধরেই যেতে হতো। আর এইখানে ছিল ফাঁসির মঞ্চ। একদিন সকালে উনি পুজো দিতে যাওয়ার সময় দেখতে পেয়েছিলেন যে ফাঁসি দেওয়া হচ্ছে একজনকে। তো উনি অজ্ঞান হয়ে পড়ে যান যথারীতি, ভয় পেয়ে। তো তারপর থেকে তার স্বামীকে বলে তিনি ফাঁসির ব্যবস্থা বন্ধ করে দেন। ফোর্টের ওপর থেকে খুব সুন্দরভাবে ঝাঁসি শহরটাকে পুরোপুরিভাবে দেখা যায় অনেক দূর পর্যন্ত। এটা হলো কালকুঠরি বা জেল। এখানেই বন্দীদেরকে আটকে রাখা হতো, যদিও বাইরে থেকে তালা বন্ধ থাকায় আমরা ঘরের ভেতরটায় ঢুকতে পারিনি। তবু বাইরে থেকে দেখা যাচ্ছিল খুব ভালোভাবেই। সামনে যে অনেক বড় লম্বা জায়গাটা আছে সেটা হলো অনেক বড় জায়গা, আর ভেতরে যে ঘরগুলো করা আছে সেই ভেতরে যে মানে জেলের বন্দীদেরকে আটকে রাখা হতো। খুব সুন্দর। এই জায়গাটার নাম হলো বরাদরি। এটা রানী লক্ষ্মীবাইয়ের স্বামী তার ভাইকে উৎসর্গ করে বানিয়েছিল, কারণ তার ভাই ছিল সঙ্গীত জগতের মানুষ, তিনি কখনোই রাজকার্য সামাল দিতে পারেননি, তাই তাকে উৎসর্গ করে এই জায়গাটা বানিয়ে দেওয়া হয়েছিল। তিনি এখানেই গান বাজনা করতেন, এখানেই বেশিরভাগ সময় কাটাতেন। এরপর আমরা গিয়েছিলাম গণেশ মন্দির, যেখানে রাজা ও রানীর বিবাহ হয়েছিল। এই মন্দিরটা হলো মারাঠা স্টাইলের গণেশ মন্দির। এখানে খুব ভালো করে পুজো হতো, মানে অনেক ধুমধাম করে পুজো হতো ইংরেজদের আসার আগে অবধি। রানী লক্ষ্মীবাই শিব মন্দির আর এই গণেশ মন্দিরে পুজো দিয়েই তার রাজকার্য শুরু করতেন। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওরছা যাওয়ার জন্য। তবে ওরছার ভিডিও আমি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও, কমেন্টে জানিও।